আসসালামু আলাইকুম। শুরু করছি। গল্পের নাম মন্দেওয়ানা। লেখিকা জেরিন আক্তার। পর্ব ৭। হিয়া কৌতূহল নিয়ে সেই গিফট বক্সটা হাতে নিল। গিফট পেপারগুলো খুলে দেখল ভিতরে আরেকটা বক্স। সেই বক্সটা খোলার পরে দেখল আরও একটা বক্স। হিয়া এই নিয়ে মোট ৯টা বক্স খুল, কিন্তু কোনো গিফট পেল না। শুধু শুধু ও হয়রানি হল। তবে কি এইটা ওকে বোকা বানানোর জন্য রেখে গিয়েছে শ্রাবণ? হিয়া রেগে গিয়ে বিছানায় এসে বসল। কত আশা নিয়ে গিয়েছিল বক্সটা খুলতে, কিন্তু শেষমেশ কিছুই পেল না। দুপুরের দিকে ফাহিমা বেগম হিয়াকে খাবার খেতে ডাকতে এলেন। হিয়া তার সাথেই নিচে চলে গেল। ডাইনিং টেবিলে কাব্যও বসেছিল। চেহারার মাঝে কেমন একটা চিন্তার ছাপ স্পষ্ট হয়ে আছে। হিয়া ওর সাথে টুকটাক কথা বলতে বলতে খেয়ে নিল। খাওয়া শেষ করে উঠে কিচেনে চলে গেল হাত ধুতে। কিন্তু অসাবধানতার কারণে পাশে থেকে এটো প্লেটের পানি ছিটকে গেল। তাই শাড়িটা ঝাড়া দিতে দিতে চলে এলো। রুমে এসে কাভার্ড খুলে জামাকাপড় বের করে ওয়াশরুমে ঢুকল। এরপরে শাড়িটা কোনোরকম পেঁচিয়েই রুমে এলো। রুমেই এই আয়না দেখে শাড়িটা পরবে। এর মধ্যে শ্রাবণও বাড়িতে নেই, ভালোই হয়েছে। দরজাটা লাগিয়ে দিয়ে এসে আয়নার সামনে দাঁড়াল। শাড়িটা খুলে পুনরায় ভালো করে পরতে শুরু করল। ওর এই শাড়ি পরা শ্রাবণ নিজের অফিসে বসে দেখছে। রুমের এক কোণে একটা হিডেন সিসি ক্যামেরা আছে। সেটা দিয়েই শ্রাবণ হিয়াকে দেখছে। হিয়া তা টেরও পাচ্ছে না। শ্রাবণ অফিসে নিজের কেবিনে বসে হিয়াকে দেখে নিজে নিজেই হাসছে। শ্রাবণ ওই গিফটটা ইচ্ছে করেই রেখেছিল, যাতে হিয়ার সাথে একটু মজা করা যায়। তবে এও ঠিক করে রেখেছিল বাড়িতে ফিরে আসার সময় একটা গিফট কিনে নিয়ে যাবে। হিয়া শাড়ি পরে বিছানায় এসে শুয়ে পড়ল। এদিকে তকির চৌধুরীও তার কেবিন থেকে বের হলেন। একটা ফাইলে শ্রাবণের সাইন লাগবে, তাই এদিকেই এলো। শ্রাবণ হিয়াকে দেখে আনমনে হাসছিল। তকির চৌধুরী কেবিন নক না করেই ঢুকে পড়লেন। আর ছেলেকে হাসতে দেখে বলে উঠলেন, কী ব্যাপার, একা একা হাসছ? শ্রাবণ ল্যাপটপ চাপিয়ে হালকা হেসে বলল, এমনেই, কিছু না ঘি। ওহ আচ্ছা, এই ফাইলটা একটু দেখে সাইন করে দাও তো। কই দাও। শ্রাবণ ফাইলটা হাতে নিয়েও হাসছে। তকির চৌধুরী ভাবুক বনে চলে গেলেন। এই ছেলের হলো কি? কোনোদিন তো এমন হাসতে দেখে না, আজ হাসছে। তিনি ভাবলেন, মনে হয় ছেলে আজকে কোনো কিছু নিয়ে খুশি। শ্রাবণ ফাইলটা চেক করে সাইন করে দিয়ে বলল, আম্মু কোথায়? চলে গিয়েছে নাকি? না, যায়নি। আর ঘণ্টাখানিক পরে চলে যাবে গু। ওহ আচ্ছা, আম্মু যাওয়ার আগে আমার সাথে একটু দেখা করে যেতে বলো উ। ঠিক আছে গি। তকির চৌধুরী চলে গেলেন। শ্রাবণ উঠে কেবিনের সাথে অ্যাটাচ ওয়াশরুমে চলে গেল। বিকেলের দিকে কাব্যর ফোনে নেহার কল। কাব্য ঘুমিয়েছিল। ও দিনে খুব একটা ঘুমায় না। আজ কি মনে করে যেন শুয়েছিল আর ঘুমিয়ে গিয়েছে। সেই ঘুম ভাঙল ফোনের রিংটোনে। ফোনটা নিয়ে আন্দাজে রিসিভ করে কানে নিল। হ্যালো, আমি নেহা বলছি। কি করছেন? শুয়ে আছি উ। একটা কথা বলবো। বলো। আমার সাথে একটু দেখা করতে পারবেন? কেন? এমনই একটু দরকার গু। আমার সাথে? হুম। পারবেন দেখা করতে? কাব্য ফোনটার দিকে তাকিয়ে দেখল বিকেল 4টা বাজে। এই টাইমে কি দেখা করবে ও? ওর আবার একটু পরে ফ্রেন্ডদের সাথে মিট করার কথা। আগেই যেত, কিন্তু বাড়িতে কেউ না থাকায় ও যেতে পারেনি। কাব্য শোয়া থেকে উঠে বসে বলল, নেহা, এখন আমার হাতে সময় নেই। অন্য একদিন আসো। ঠিক আছে। তবে চেষ্টা করলে হয়তো পারবেন গু। একটু পরে বেরিয়ে যাব বাইক রাইডে। সময় নেই। না হলে আমিও তোমার সাথে দেখা করতাম। আমারও কথা ছিল গু। ওহ ঠিক আছে, সমস্যা নেই গু। তাহলে রাখছি। কাব্য এই মুহূর্তে নেহার ফোন কেটে দিয়ে তার আম্মুর নাম্বারে কল দিল। এই দেখতে যে তার আম্মু এসেছে নাকি। সাবিহা চৌধুরী বাড়িতেই। তিনি কলটা রিসিভ করলেন। কাব্য বলল, হ্যালো আম্মু, কোথায় তুমি? বাড়িতেই। তুমি? রুমে আছি। তুমি এসেছ নাকি তাই জানতে কল দিলাম। একটু বেরোব। ওহ, এসে গিয়েছি।
তুমি বেরোতে পারো এখন গু। ঠিক আছে গি। কাব্য ফ্রেশ হয়ে রেডি হয়েই বের হল। ড্রয়িং রুমে তার আম্মুর সাথে কথা বলে বাহিরে চলে গেল। গ্যারেজ থেকে নিজের বাইকটা নিয়ে ছুটে চলল বন্ধুদের কাছে। অনেক দিন হয় এই বাইক নিয়ে বের হয় না। সাথে বন্ধুরাও আজকে জোরাজোরি করছিল, তাই আর থাকতে পারল না। সন্ধ্যার পরেই শ্রাবণ ফিরে এলো। রুমে এসে হিয়াকে পেল না। ড্রয়িং রুমেও দেখতে পায়নি। তাই ব্যালকনিতে উকি দিল। হিয়া সেখানেই বসে বই পড়ছে। শ্রাবণ পেছন থেকেই হিয়ার চোখ ধরল। হিয়া বই রেখে বলল, এখন মনে পড়ল আমায়, তাই না? শ্রাবণ হিয়ার চোখ ছেড়ে পাশের চেয়ারটায় বসতে বসতে বলল, মনে তো সবসময় পড়ে গু। হিয়া অভিমানী কণ্ঠে বলে উঠল, তা তো দেখতেই পাচ্ছি কেমন মনে পড়ে গু। শ্রাবণ হেসে বলল, তো কি দেখতে পেলে? কিছু না ঘি। শ্রাবণ একটা গিফট বক্স সামনে এনে ধরল। হিয়া মুখ ফিরিয়ে বলল, লাগবে না কোনো গিফট। সকালে গিফট পেয়েছি। অনেক সুন্দর গিফট ছিল গু। শ্রাবণ ঘাড় চুলকিয়ে মনে মনে বলল, এই রে সত্যি সত্যিই রেগে গিয়েছে। এই মুহূর্তে শ্রাবণ নিজেই নিজের ভুল স্বীকার করে বলল, ওইটার মধ্যে তো কিছুই ছিল না। তোমার সাথে মজা করতে ওটা রেখে গিয়েছি। এটাই সত্যিই গিফট আছে গি। হিয়া বক্সটা হাতে নিল আর বলল, যদি এটাই কিছু না থাকে তাহলে আপনার খবর আছে গি। ওকে, আগে খুলে তো দেখো গু। শ্রাবণ উঠে রুমে চলে এলো। ফর্মাল ড্রেস খুলে চলে গেল শাওয়ার নিতে। রাতের খাবার খেতে ডাকতে এলেন ফাহিমা বেগম। শ্রাবণ আর হিয়া রুম থেকে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে অলরেডি তৌকির চৌধুরী আর সাবিহা চৌধুরী বসেছিলেন। সেখানে কাব্য ছিল না। সেই বিকেলে বেরিয়েছে, এখন রাত প্রায় 8:30। শ্রাবণ টেবিলে বসতে বসতে বলল, কাব্য আসেনি, কোথায় গিয়েছে? সাবিহা চৌধুরী বললেন, বাইক রাইডে গিয়েছে বন্ধুদের সাথে গু। শ্রাবণ আর কিছু বলল না। চুপচাপ খেয়ে উপরে চলে গেল। হিয়াও নিচে রইল না। রুমে চলে এলো। হিয়া রুমে পা রাখতেই শ্রাবণ ওর হাত ধরে হেঁচকা টান দিয়ে নিজের কাছে টেনে নিল। হিয়া দরজার দিকে তাকিয়ে বলল, ছাড়ুন, দরজা খোলা আছে গু। থাকুক। দরজার জায়গায় থাকবে, এটাই স্বাভাবিক নয় কি? আপনার সাথে কথায় পারা যাবে না আগে। এটাই তো শ্রাবণ চৌধুরী গু। শ্রাবণের হুট করে চোখ গেল হিয়ার হাতের দিকে। হাত দুটো সামনে এনে বলল, তোমার নখ এত বড় বড় কেন? হিয়া হাত ছাড়িয়ে নিয়ে বলল, কই বড় বড়? ঠিকই তো আছে গি। শ্রাবণ চোখ বড় বড় করে তাকাল। হিয়া আমতা আমতা করে বলল, সত্যি অনেক বড়। তাহলে কি করব? শ্রাবণ নেইল কাটার এগিয়ে দিয়ে কঠিন গলায় বলল, কাটো। এখন? হুম, এখনই গি। বলছি কালকে কাটবনি? এখনই। হিয়া নেইল কাটার নিয়ে নখ কাটতে লাগল। কত শখ করে বানিয়েছিল আর সেগুলো এক নিমিষেই কেটে ফেলতে হচ্ছে। শ্রাবণ বিছানায় বসতে বসতে গা ছাড়া ভাব নিয়ে বলল, যাক, ভালোই হল। আজ থেকে আর কোনো ঝামেলাই থাকবে না। কালকে এই নখের অত্যাচারে পিঠে মনে হয় ছিলে গিয়েছে। নখ তো নখ নয়, মনে হয় ছুরি। এর থেকে মনে হয় মিরাজের কোপটায়ও ব্যথা কম ছিল গু। হিয়া গোল গোল চোখে তাকিয়ে রইল। শ্রাবণ হিয়ার মুখপানে তাকিয়ে তাড়া দিয়ে বলল, ওভাবে তাকিয়ে থেকে কোনো সিনসিনারি নেই। ছটপট কেটে ফেল উ। হিয়া নখ কাটা শেষ করে ওয়াশরুমে গেল হাত ধুতে। এই সময় শ্রাবণের ফোন বেজে উঠল। আননোন নাম্বার থেকে কল এসেছে। শ্রাবণ কলটা রিসিভ করে কানে নিল। হ্যালো ভাইয়া, আপনি কি কাব্যর বড় ভাই বলছেন? হুমুঙ্ঘ। ভাইয়া, একটা সমস্যা হয়ে গিয়েছে গি। কি সমস্যা? কাব্য তো আমাদের সাথে বাইক রাইডে বের হয়েছিল। তো রেস শেষ হবার পরে ও একটু ড্রিঙ্ক করে। এরপরে আবার বাইক চালিয়ে আমাদের সাথে ফিরতে গিয়ে পড়ে যায় রাস্তায়। এই খবরটা আঙ্কেল আন্টিকে দিলে টেনশন করবে বলে আপনাকে বললাম গে। শ্রাবণ গম্ভীর গলায় বলল, কোন হসপিটালে আছে ও? ওপাশ থেকে হসপিটালের নাম বললে শ্রাবণ বলে উঠল, আসছি। ও ড্রিঙ্ক করা বের করব আজকে। ও যে কত ড্রিঙ্কই খেতে পারে আজ দেখব গ। বলে ফোনটা কেটে দিল। কাভার থেকে শার্ট প্যান্ট বের করে রেডি হয়ে নিয়ে হিয়াকে কাব্যর বিষয়টা বলল। এরপরে হিয়াকে ঘুমিয়ে পড়তে বলে বেরিয়ে গেল।
সাথে তকির চৌধুরীও গেল। সাবিহা চৌধুরীকে জানায়নি। না হলে সে কাব্যর দোষ দিবে না, বাইকের দোষই দিবে। এদিকে গাড়িতে উঠে তকির চৌধুরী কাব্যর জন্য একটু মনটা খারাপ করে আছেন, কিন্তু তা শ্রাবণের সামনে প্রকাশ করতে পারছেন না। শ্রাবণ খুব রেগে আছে। কামাল গাড়ি ড্রাইভ করছে। তকির চৌধুরী শ্রাবণকে একটু স্বাভাবিক আনতে বললেন। শ্রাবণ, রাগ করো না। বাচ্চা মানুষ ভুল করে ফেলেছে গি। শ্রাবণ দাঁত চেপে রইল। এখানে রাগ দেখানো বোকামো। ওদিকে বুয়ের কাছে থাকবে তাও পারল না, আবার সেই নকল ঈশার কাহিনী। সব মিলিয়ে কি যে রাগ উঠছে। শ্রাবণ আধ ঘণ্টার মধ্যে হসপিটালে পৌঁছে গেল। গাড়ি থেকে নেমে হনহন করে ভিতরে চলে গেল। তকির চৌধুরী যেন সে হাঁটার সাথে তাল মিলাতে পারছেন না। সামনেই কাব্যর একটা বন্ধু অনিক, সে বলল, ভাইয়া, আমি কাব্যর বন্ধু অনিক গু। কাব্য কোথায়? অনিক কাব্যর কেবিনে নিয়ে গেল। বেচারা বেডে শুয়ে ঘুমিয়ে আছে। শ্রাবণ আর তকির চৌধুরী সেখানে দাঁড়াল। তকির চৌধুরী অনিককে বললেন, অনিক, অনেক অনেক ধন্যবাদ। তুমি অনেক কষ্ট করেছ। আমরা চলে এসেছি। তুমি এখন বাড়িতে চলে যেতে পারো। এখানে থেকে আর কষ্ট করতে হবে না। বাড়িতে গিয়ে রেস্ট নাও। ঠিক আছে আঙ্কেল। আর ওর বাইকটা আমাদের কাছে আছে। কাউকে পাঠিয়ে দিবেন, নিয়ে যাবে গু। আচ্ছা গি। অনিক চলে গেল। শ্রাবণ একটা চেয়ার টান দিয়ে বসল। তকির চৌধুরী কাব্যর কাছে গিয়ে বসলেন। বড় ছেলের জন্য কষ্টটাও প্রকাশ করতে পারছেন না। কাব্যর স্যালাইন শেষ হয়ে গিয়েছে। নার্স এলেন স্যালাইন খুলতে। কাব্য সজাগ হয়ে গেল। চোখের সামনে বাবাভাইকে দেখতে পেয়ে স্বস্তি পেল। নার্স স্যালাইনটা খুলে হাতের সূচো খুলে দিয়ে চলে গেলেন। তকির চৌধুরী পুনরায় ছেলের পাশে বসে বললেন, কাব্য কেমন লাগছে এখন? ভালো। শ্রাবণ গুমোট বেঁধে তাকিয়ে আছে কাব্যর দিকে। কিছু বলতেও পারছে না, আবার রাগও চেপে রাখতে পারছে না। তকির চৌধুরী ছোট ছেলেকে দেখছেন কোথায় ব্যথা পেয়েছে। হাতের কুনুইতে ছিলে গিয়েছে, আর হাঁটুতে। এর একটু পরে কামাল এলো। শ্রাবণ কামালকে কাব্যর পাশে বসিয়ে রেখে তকির চৌধুরীকে সাথে নিয়ে চলে গেল ডক্টরের সাথে কথা বলতে। শ্রাবণ কাব্যকে আজই বাড়িতে নিয়ে যাবে। শ্রাবণ আর তকির চৌধুরী চলে যেতেই এই ফাঁকে কাব্য কামালকে বলল, ভাইয়া। শ্রাবণ, ভাইয়া কি খুব রেগে আছে? হুম, রেগেই আছে গি। কিছু কি বলেছে? মানে বকাঝকা করেছে? হুম, তোমার জন্য তো মদের বোতলও এনেছে সাথে। আর বলেছে সেটা নাকি এই অবস্থাতেই খাওয়াবে। এরপরে আবার বাইক চালাতে বলবে গি। কাব্য ভাবাচ্চাকা খেয়ে গেল বড় ভাইয়ের পরিকল্পনা শুনে। রাত 11টা পেরিয়ে গিয়েছে। সাবিহা চৌধুরীর চিন্তা বাড়ছে। ড্রয়িং রুমে বসে 3 জনের জন্য অপেক্ষা করছেন। হিয়া সোফার এক কোণে বসে ঘুমে ঝিমাচ্ছে। বলতেও পারছে না যে ওরা কাব্যকে দেখতে গিয়েছে। শ্রাবণ বলতে না করেছে। হিয়া সাবিহা চৌধুরীর থেকে ফোনটা নিল শ্রাবণকে ফোন করবে বলে। শ্রাবণকে কল দেওয়ার পরে শ্রাবণ কল রিসিভ করল না, এই ভেবে যে ওর মাকে বাড়িতে গিয়েই সব বলবে। আবার শ্রাবণের মাথায় এলো হিয়া কল দেয়নি তো। শ্রাবণ কল ব্যাক করল। হিয়া কানে ধরেই বলল, কোথায় আপনারা? শ্রাবণ যা ভেবেছিল তাই হল। কলটা হিয়াই করেছে। হিয়ার প্রশ্নের উত্তরে বলল, রাস্তায় আছি গু। ওহ, কতক্ষণ লাগবে আসতে? আমরা আর মিনিট 20-এর মধ্যে বাড়ি এসে পড়ব। কাব্যও সাথে আছে। তোমরা কেউ একটু কাব্যর জন্য স্যুপ রান্না করোগ। ঠিক আছে। সাবধানে আসুন। রাখলাম গু। হুমুঙ্গ। হিয়া ফোনটা রেখে সাবিহা চৌধুরীকে বলল, মা চিন্তা করবেন না, উনারা সবাই আসছেন গু। সাবিহা চৌধুরী একটু স্বস্তির শ্বাস ফেললেন। কিন্তু তবুও যেন মনটা ভারী লাগছে। কি জন্য লাগছে কিছুই আন্দাজ করতে পারছেন না। ওদিকে ফাহিমা বেগমও চলে গিয়েছেন। এখন হিয়া কাকে স্যুপ বানাতে বলবে? ওর শাশুড়িকেই বা কী করে বলবে? ও নিজেই ছোট হয়ে যাবে। এর থেকে ও নিজেই উঠে চলে গেল কিচেনের দিকে। সাবিহা চৌধুরী মনে করলেন হিয়া হয়তো এমনিই গিয়েছে, তাই আর কিছু বললেন না। হিয়া কিচেনে ঢুকে স্যুপ বানানো শুরু করে দিল। সব কিছু রেডিই ছিল বলে ঝটপট বানিয়ে ফেলল। সাবিহা চৌধুরী উঠে দাঁড়িয়ে এগিয়ে এসে হিয়াকে বললেন,
কি রান্না করছ? স্যুপ কার জন্য? আসলে মা, আপনার ছেলে বলল স্যুপ বানাতে গু। ওহ, আমাকে বলতে। আমিই বানিয়ে দিতাম ঘ। এই একটু জিনিস আবার আপনাকে বলবো নাকি? হুমুম বলবে। আমি যতদিন আছি ততদিন কেন কষ্ট করবে? আমি যখন থাকব না তখন নিজেরা রান্না করে খাবে গু। দুজনের কথার মাঝে শ্রাবণ হাই তুলে তার মাকে ডাকল। আম্মু কোথায় তুমি? আম্মু। সাবিহা চৌধুরী সেদিকে এগিয়ে গেলেন। শ্রাবণ কাব্যকে ধরে আছে। তিনি ছোট ছেলেকে এই অবস্থায় দেখে সামনে গিয়ে দাঁড়ালেন। কাব্যকে ধরে বললেন, কি হয়েছে তোমার? এই অবস্থা কেন তোমার? কাব্য মায়ের প্রশ্ন শুনে বড় ভাইয়ের দিকে তাকাল। শ্রাবণ বলল, ওকে ভিতরে নিয়ে বসতে দাও বলছি হু। এই বলে শ্রাবণ কাব্যকে নিয়ে ড্রয়িং রুমে এনে সোফায় বসাল। সাবিহা চৌধুরী শান্ত হলেন না। কাঁদতে কাঁদতে কাব্যর পাশে বসে বললেন, কি হয়েছে তোমার? হাতের পায়ের এমন অবস্থা কি করে হল? শ্রাবণ বলল, বাইকে করে বাড়িতে আসার পথে নাকি বন্ধুর বাইকের সাথে ধাক্কা খেয়েছে। সেখানে পড়ে গিয়ে এমন ব্যথা পেয়েছে গু। শ্রাবণ সাবিহা চৌধুরীকে এসেই বুঝিয়ে দিল। হিয়া স্যুপ নিয়ে এলো। সাবিহা চৌধুরী খাইয়ে দিতে চাইলেন কিন্তু কাব্যই বলল পরে খাবে। শ্রাবণ তার বাবা-মাকে রুমে যেতে বলল। আর বলল কাব্যকে রুমে দিয়ে আসবে। তকির চৌধুরী চলে গেলেন। সাবিহা চৌধুরী যেতে চাইলেন না। শ্রাবণ জোর করেই পাঠিয়ে দিল। সবাই চলে যাওয়ার পরে শ্রাবণ রুমে থেকে কি যেন নিয়ে আসবে বলে চলে গেল। মিনিট ৫ পরে শ্রাবণ এলো। হাতে অ্যালকোহলের বোতল। আজকে যখন কাব্যকে শিক্ষা দিবে তাহলে ভালো করেই দিবে। হিয়া বলল, কি নিয়ে এলেন এটা? যদি আজকে খান তাহলে রুমে যাব না গি। শ্রাবণ গ্লাস নিয়ে তাতে ঢেলে কাব্যর দিকে এগিয়ে দিল। কাব্য কেমন করে যেন তাকাল। আগেই বুঝেছিল কিছু হবে। আর হলো। শ্রাবণ বলল, স্যুপ খাবি নাকি মদ খাবি? কোনটা? কাব্য ইতস্তত হয়ে আমতা আমতা করে বলল, আমি স্যুপ খাব। মদ খাব না আর উ। শ্রাবণ গলার কণ্ঠ কঠিন করে বলল, এরপরে আরও মদ খাবি? কাব্য মাথা নাড়িয়ে বলল, জীবনের ছুঁয়ে দেখব না গি। শ্রাবণ চলে গেল ফ্রেশ হতে। হিয়া স্যুপের বাটিটা এগিয়ে দিল। কাব্য স্যুপটা খেয়ে নিল। শ্রাবণ এসে কাব্যকে ধরে উপরে নিয়ে গেল। রুমে রেখে আবার সিঁড়ির কাছে চলে এলো। হিয়া ড্রয়িং রুমের লাইট নিভিয়ে উপরে চলে এলো। শ্রাবণকে দেখে বলল, চলুন রুমে যাই। শ্রাবণ। হিয়ার হাত ধরে রুমে চলে গেল। অতঃপর হিয়া বিছানায় এসে বসল। শ্রাবণও বসে নিজের ফোনটা এগিয়ে দিয়ে বলল, তোমার বান্ধবী কল দিয়েছিল। কি যেন বলবে? কল ব্যাক করো ই। ওহ, করছি উ। আর হ্যাঁ, তোমার বান্ধবীকে কালকে এসে কাব্যকে যেতে বলো উ। শ্রাবণের এহেন কথায় হিয়া কপাল কুঁচকে বলল, মানে? কি বললেন বুঝিনি গি। তোমার বান্ধবী আমার ভাইকে পছন্দ করে বসে আছে গি। সিরিয়াস? হুমুঙ্ঘ। হিয়া শ্রাবণের কাছ ঘেঁষে হেসে বলে উঠল, আমি জানলাম না আর আপনি কি করে জানলেন? আগে কল দাও, কথা বলো। পরে বলছি উ। হিয়া কল ব্যাক করল। নেহা কল রিসিভ করল। মনে হলো ও এই কলের অপেক্ষাই ছিল। ও বলল, কিরে হিয়া, কেমন আছিস? ভালো। তুই কেমন আছিস? ভালো। প্রাইভেটে কি আর আসবি নাকি? যাব উ। অনেকগুলো নোট জমা হয়েছে আমার কাছে, এগুলো নিবি কবে? কালকে কি আসবি? হিয়া নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, কালকে যেতে চেয়েছিলাম কিন্তু আমার দেবর কাব্য। ওকে তো চিনিসই। ও আজকে বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। গুরুতর ব্যথা না পেলেও হাতে আর পায়ে ছিলে গিয়েছে। এখন তোর দুলাভাইও বাড়িতে থাকবে না। অফিসে চলে যাবে। আর সে তো একা ছাড়বেই না। যদি যাই তাহলে 2 দিন পরে যাব উ। নেহার কানে কাব্যর কথা ছাড়া আর কোনো কথা গেল না। প্রাইভেট নিয়ে কোনো কথাই শোনেনি। শুধু কাব্যর কথাই খেয়ালে এসেছে। এই মুহূর্তে নেহা মোলায়েম কণ্ঠে বলল, তোর দেবর এখন কেমন আছে? মানে সুস্থ আছে তো? হুম। মাত্র রুমে গিয়ে শুলো গো। ওহ, তাহলেই আর কি, যেদিন প্রাইভেটে আসিস জানাস গো।
হিয়ার কিছু বলার আগেই শ্রাবণ ফোনটা নিয়ে বলল, নেহা, তোমার বান্ধবীকে তো আমি একা ছাড়ব না। তুমি বরং কালকে এসে নোটগুলো দিয়ে যাও। নেহা আমতা আমতা করে বলল, আমি মানে কি করে আপনাদের বাড়িতে যাব? থাক, ও পরে না হয় নিয়ে নিবে গু। আরে কালকে এসো তো। কিচ্ছু হবে না। নোটগুলো দিয়ে গেলে আর বান্ধবীকেও একটু দেখে গেলে। সমস্যা কি? আর এটা কি তোমার আত্মীয়র বাড়ি নয়? আমাদের আপন ভেবেই আসবে গু। নেহা পরক্ষণে ভাবল এই বাহানায় কাব্যকে একটু দেখতে পারবে। তাই সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে গি। হিয়া ফোনটা নিয়ে বলল, আসবি তো প্রমিস? নেহা হেসে বলল, প্রমিস কু। নেহা কল কেটে দিল। এখন হিয়ার খুশি দেখে কে? শ্রাবণের দিকে তাকিয়ে বলে উঠল, জানেন কত খুশি হয়েছি। আপনি ওকে আসতে বলে খুব ভালো করেছেন গু। শ্রাবণ বিড়বিড় করে বলল, সারাদিন খাটুনির পরে এসেছি, কই একটু আদর সোহাগ করবে তা না। সে আরেকজনের কথায় খুশি হয়ে বসে আছে গু। হিয়া স্পষ্ট শুনতে পেল। শ্রাবণ উঠে দরজা লাগিয়ে দিয়ে এসে বিছানায় শুয়ে পড়ল। হিয়া শ্রাবণকে জড়িয়ে ধরে শুয়ে পড়তে পড়তে বলল, অনেকগুলা সরি জামাই যান। শ্রাবণ এতেও সন্তুষ্ট নয়। হিয়া শ্রাবণের গম্ভীর থাকায় একটু হেসে বলল, সরি বলেছি তো। এভাবে মাফ করব না। অন্যভাবে কিছু করো তাহলে গু। কি করব? করার তো কত কিছুই আছে গি। আমি তো ভেবে পাচ্ছি না গি। শ্রাবণ হাত বাড়িয়ে ল্যাম্প লাইটটা নিভিয়ে দিয়ে বলল, ভেবে পাচ্ছ না যখন, তাহলে আজকে শিখিয়ে দিব গু। হিয়া শ্রাবণের বুকে হালকা চাপড় মেরে বলল, ইস সরুন। লজ্জা লাগে উ। শ্রাবণ বাঁকা হেসে বলল, তাই তো লাইট নিভিয়ে দিলাম ঘ। সকালবেলা শ্রাবণ রেডিসেডি হয়ে বের হলো অফিসে যাবে বলে। হিয়াও সাথে সাথে বের হল। আজকে সাবিহা চৌধুরী যাবেন না। শ্রাবণ আর ওর বাবা যাবে। তকির চৌধুরী গাড়িতে বসে অপেক্ষা করছেন ছেলের জন্য। এদিকে হিয়া শ্রাবণের সাথে ড্রয়িং রুম পর্যন্ত এল। শ্রাবণ ব্রেকফাস্ট খেতে বসেছে। হুট করে হিয়া বলল, আপনি নাকি যেন বলতে চেয়েছিলেন নকল ঈশাকে নিয়ে গিয়ে। শ্রাবণ অবলীলায় বলে দিল, ওইটা আমাদের রিলেটিভসই ছিল। প্রতিদিনও তোমার নাম্বারে কল দেয় আর বলে শ্রাবণকে একটু দিন না গে। হিয়া তাজ্জব বনে গেল। কিছুই মাথায় ঢুকল না। শ্রাবণ পানি খেয়ে বলল, তোমার ফোনটা ঠিক করে এনেছি। সেটার সিম খোলাই আছে। দিনে 2-3 বার করে কল আসে। আমি কিছু বলি না। ওপাশে থেকেই বলে গি। হিয়া বলল, সে কে? এত জেনে কি করবে? আমি ঠিক সময় ওকে সামনে আনব, চিন্তা করো না গি। হিয়া স্বস্তি পেল। যাই হোক, ওর কোনো চিন্তাই নেই। সব শ্রাবণী সামলাক। শ্রাবণ বলল, তোমার বান্ধবী আসবে, আম্মুকে বলেছ? হুম, বলেছি উ। সাবিহা চৌধুরী কাব্যকে খাইয়ে দিয়ে নিচে এলেন। হাত ধুয়ে সোফায় গিয়ে বসলেন। হিয়াও গিয়ে বসল। ওদিকে তকির চৌধুরী শ্রাবণকে কল দিয়েই যাচ্ছেন। শ্রাবণ খাওয়া শেষ, তার আম্মুর থেকে বিদায় নিয়ে সদর দরজার দিকে চলে গেল। হিয়া শ্রাবণের দিকে তাকিয়ে রইল। বসা থেকে উঠে সেও সদর দরজার দিকে এগিয়ে গেল শ্রাবণকে দেখতে। শ্রাবণ ফোনটা রেখে গিয়েছিল। সেটা নিতে আবার ফিরে আসে। হিয়া এসে আবারও সোফায় বসল। শ্রাবণ দেখেছে হিয়া ওকে দেখতে দরজার সামনে গিয়েছিল। সাথে ওর মুখটার দিকে তাকানো যাচ্ছে না। শ্রাবণের এখন অফিসে যাওয়ার আগে হিয়ার মনটাও ভালো করে দিয়ে যেতে হবে। শ্রাবণ কি যেন ভেবে এগিয়ে এলো সোফার কাছে। কোনো দিক না তাকিয়ে হিয়ার ঠোঁটে ছোট্ট করে চুমু খেয়ে হাঁটা দিল সদর দরজার দিকে। এই দেখে সাবিহা চৌধুরী মুচকি হাসলেন। হিয়া সেই হাসিতে লজ্জায় দুহাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলল। উঠে যেতেও পারছে না, আবার কিছু বলতেও পারছে না। শ্রাবণ ওকে কি যে লজ্জায় ফেলে দিয়ে চলে গেল বলার বাহিরে। হিয়া কোনোরকম লজ্জা ভেঙে উঠে চলে এলো উপরে। সাবিহা চৌধুরী দুজনের এরকম বন্ডিং দেখে খুবই খুশি। দুজনের বন্ডিং যেন এমনই থাকে তাই দোয়া করলেন। বেলা 11:30টার দিকে নেহা এলো হিয়ার শ্বশুরবাড়িতে। একটু নার্ভাসও বটে। প্রথমবার বলে কথা। কলিং বেল চাপতেই ফাহিমা বেগম গিয়ে দরজা খুলে দিলেন। বললেন, কে তুমি? আমি নেহা, হিয়ার বান্ধবী গু। ফাহিমা বেগম পথ ছেড়ে দাঁড়িয়ে বললেন,
ওহ, এসো এসো নেহা ভিতরে এলো। সাবিহা চৌধুরী ড্রয়িং রুমে বসে ফোন স্ক্রোল করছিলেন। নেহাকে দেখে ফোন রেখে উঠে দাঁড়ালেন। নেহাকে তিনি চিনেন। শ্রাবণের বিয়ের দিন হিয়াদের বাড়িতে দেখেছিল। ভালোই লাগে মেয়েটাকে। তিনি কিছু বলার আগেই নেহা বলল, আসসালামু আলাইকুম আন্টি। ভালো আছেন? সাবিহা চৌধুরী হেসে বললেন, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? ভালো। তো দাঁড়িয়ে কেন? এদিকে এসো, বসো। নেহা এগিয়ে যেতে যেতে বলল, আন্টি আঙ্কেল ভালো আছে? হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছে। তোমার বাসার সবাই কেমন আছে? ভালো আছে। আন্টি হিয়া কোথায়? রুমে আছে। দাঁড়াও, ডেকে দিচ্ছি। সাবিহা চৌধুরী হাই তুলে হিয়াকে ডাকলেন। হিয়া রুম থেকে বেরিয়ে এলো। সিঁড়ির কাছে এসে নেহাকে দেখে খুব দ্রুত নিচে নেমে এলো। নেহা উঠে দাঁড়াল। হিয়া কাছে গিয়ে জড়িয়ে ধরল। দুজনের ভালোমন্দ কথা আদান প্রদান হল। এর মাঝে সাবিহা চৌধুরী হিয়াকে বললেন, হিয়া, আমি একটু বাহিরে যাচ্ছি। তুমি নেহাকে নিয়ে উপরে যাও, কথা বলো। ফাহিমা আপা উপরেই নাস্তা দিয়ে আসবে। আমি মিনিট 20 পরেই আসছি। আর ফাহিমা আপা, নেহার জন্য নাস্তা নিয়ে যাও উপরে গু। হিয়া নেহাকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। নেহা হিয়ার শাশুড়িকে দেখে সত্যিই অবাক না হয়ে পারল না। ও যেতে যেতে হিয়াকে বলল, এই তোর শাশুড়িটা তো খুব ভালো গু। হুম, খুব ভালো। বলতে গেলে বন্ধুর মতো। হিয়া নিজের রুমে যাওয়ার আগে নেহাকে নিয়ে কাব্যর রুমে নিয়ে গেল। কাব্য উবু হয়ে শুয়ে ফোনে কথা বলছিল। হিয়া দরজায় টোকা দিয়ে বলল, ভাইয়া এলাম কিন্তু। কাব্য ফোনটা কানে নিয়েই বলল, এসো ভাবি। হিয়া পেছনে থেকে বলল, ভাইয়া দেখো কে এসেছে। কাব্য ফোনটা কেটে দিয়ে সোজা হল। হিয়ার সাথে নেহাকে দেখে উঠে বসল। নেহা হালকা হেসে বলল, ভাইয়া ভালো আছেন? হুম, ভালো। তুমি? ভালো। হিয়া বলল, আমার বান্ধবী মাত্র এলো, তাই ভাবলাম তোমার সাথেও দেখা করিয়ে নিয়ে আসি। নেহা কি বলবে, শুধু কাব্যর দিকে তাকিয়ে দেখছে। কাব্য হিয়ার সাথে কথা বলছে। তখন হিয়াকে বাহিরে থেকে ডেকে উঠল ফাহিমা বেগম। হিয়া বাহিরে যেতে যেতে বলল, তোমরা কথা বলো। আর নেহা কথা শেষে রুমে আয়। নেহা হেসে বলল, ঠিক আছে গি। হিয়া চলে যেতেই কাব্য বলল, কি যেন বলতে চেয়েছিলে? নেহা দরজার দিকে তাকিয়ে দেখল কেউ আছে কিনা। এরপরে কাব্যর দিকে তাকিয়ে বলল, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। সেটা তো বলেছি। আপনিই কিছু বলছেন না। বাড়িতে থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। কি করব ভেবে পাচ্ছিলাম না, তাই একটু দেখা করতে চেয়েছিলাম। কাব্য থমথমে গলায় বলল, ভালোবাসা নিয়ে তো কোনো সমস্যা নেই। সমস্যা একটা জায়গায়। আমি তো কোনো কাজ করি না। তোমার বাবা মা আমার সাথে বিয়ে দিতে রাজি হবে? নেহা মাথা নত করে বলল, জানি না। কাব্য নিরেট কণ্ঠে বলল, সবার সামনে বলতে পারবে আমায় ভালোবাসো? নেহা চোখ তুলে তাকিয়ে বলল, হুম, পারব। কাব্য উত্তরে বলল, এসব আমি দেখে নিব। ভাবির কাছে যাও। নেহার শুকনো মুখে হাসি ফুটে উঠল। কাব্যর দিকে তাকিয়ে তাকিয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াল। যার পরনাই দেয়ালের সাথে কপালে ব্যথা পেল। সাথে সাথে গৌফ বলে কপালে হাত দিয়ে চলে গেল। দুপুরের দিকে নেহা চলে গেল। সাবিহা চৌধুরী অনেকবার বলেছেন থাকতে, কিন্তু ওই রইল না। চলে যাওয়ার আগে আরেকবার কাব্যকে দেখে গিয়েছে। কথা হয়নি আর। কাব্য তখন ঘুমিয়েছিল বলে। দুপুরের দিকে শ্রাবণ বাড়িতে ফিরে এলো। তকির চৌধুরী অফিসে রয়েছেন। শ্রাবণ বাহিরে থেকে এসে ড্রয়িং রুমে সোফায় বসল। গায়ের স্যুটটা খুলে পাশে রেখে গা এলিয়ে উপরের দিকে তাকিয়ে রইল। নিচে আর কেউ ছিল না। ফাহিমা বেগম কাজবাজ শেষ দিয়ে চলে গিয়েছেন, আবার সন্ধ্যার আগে আসবেন। হিয়া আর সাবিহা চৌধুরী যে যার যার ঘরে আছে। শ্রাবণ মিনিট 10 এভাবেই বসে রইল। হিয়া শ্রাবণের দেয়া গিফটার মধ্যে শাড়ি, চুড়ি, সাথে একজোড়া নুপুর পেয়েছিল। শাওয়ার নিয়ে এসে সেগুলো পরেছে। পায়ে নুপুরও পড়েছে মাত্রই। হালকা সেজেছে।
সবচেয়ে বেশি নূপুরের জন্য খুশি হয়েছে। নূপুরের শব্দে আরও আনন্দিত। ওর ইচ্ছে করল একবার ড্রয়িং রুম দিয়ে চক্কর দিয়ে আসতে। তাই বের হয়ে গেল। কাব্যর রুমে উকি দিয়ে দেখল সে ঘুমিয়ে আছে। সাবিহা চৌধুরীর রুমেও এলো। একটু কথা বলে চলে এলো। সেও দেখে খুশিই হলেন। হিয়াকে যেমন মেয়ে হিসেবে চেয়েছিলেন ঠিক তেমনি পেয়েছেন। হিয়া সাবিহা চৌধুরীর রুম থেকে বেরিয়ে গুনগুন করে গান গাইতে শুরু করল। সিঁড়ির কাছে এসে থামল। এরপরে নূপুর পায়ের শব্দ করে সিঁড়ি দিয়ে নামতে নামতে গান গাইল। ধিকি ধিকি জ্বালা বুকের মাঝে। এ প্রেমের ফাগুনে। গলে যায় মন মোমের মতো হৃদয়ের আগুনে। ধিকি ধিকি জ্বালা বুকের মাঝে। এ প্রেমের ফাগুনে। গলে যায় মন মোমের মতো হৃদয়ের আগুনে। হিয়া শ্রাবণকে দেখে থেমে গেল। সিঁড়ির গোড়ায় এসে পিটপিট করে তাকিয়ে রইল। শ্রাবণ উঠে হিয়ার দিকে এগিয়ে আসতে আসতে মৃদু আওয়াজে গান বলল। মনে যন্ত্রণা, প্রেমে সান্ত্বনা। তবু আশা কি থামে? কিছু স্বপ্ন যে পেল রং খুঁজে। আজ তোমারই নামে। প্রেম আমার, ওহো প্রেম আমার। প্রেম আমার, প্রেম আমার। শ্রাবণ হিয়াকে নিজের কাছে টেনে বলল। বুঝান তাহলে তলে তলে এই চলে। হিয়া বুঝল না শ্রাবণের কথা। ভ্রু কুঁচকে নিয়ে বলল। কি বললেন? ভালো করে বলুন। শ্রাবণ ফোঁস করে শ্বাস ছেড়ে বলল। জামাই বাড়িতে থাকে না আর তুমি সেজেগুজে ঘুরে বেড়াও। আর রাতে জামাই এলে নরমাল হয়ে থাকো গু। হিয়া মাথা নাড়িয়ে বলল। না আসলে আপনি যে গিফট দিয়েছিলেন। শ্রাবণ হিয়ার ঠোঁটে আঙুল ছুঁয়ে বলল। শশ চুপ। কথা বলো না তো। দেখতে দাও। বলি এই সাজ দিয়ে আমাকে একটা কলও তো দিতে পারতে। ফোনটাও তো আজ রেখে গিয়েছি গু। এটা সত্য, ফোনটা দিয়ে গিয়েছে। কিন্তু ওর মাথাই ছিল না। শ্রাবণ হিয়াকে শূন্যে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। রুমটা পা দিয়ে ধাক্কা দিয়ে খুলে ভিতরে ঢুকে গেল। হিয়া শ্রাবণের গলা পেঁচিয়ে ধরে বলল। নামাবেন না কিন্তু। নামলে আপনার খবর আছে গিউ। শ্রাবণ কপাল কুঁচকে বলল। কেন? আমার ভালো লাগছে গি। শ্রাবণ বাঁকা হেসে বলল। তো কি কারণে কোলে থাকার ইচ্ছে হলো বলবেন কি? আজও কি কাছে পেতে ইচ্ছে করছে নাকি? হিয়া মুচকি হেসে উত্তরে বলল। এমনেই। ওসব কিছু নয় কাপল ছবি তুললে মন্দ হয় না। নামো, আমি ড্রেস চেঞ্জ করে আসছি। হিয়াকে নামিয়ে দিয়ে শ্রাবণ দ্রুত ওয়াশরুমে চলে গেল। শাওয়ার নিয়ে এসে কালো প্যান্ট আর সাদা শার্ট পরে নিল। চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিল। ঝটপট রেডি হয়ে পারফিউম নিল। হিয়া এগিয়ে এসে দাঁড়াতেই শ্রাবণ ফোনটা পকেটে ভরে নিয়ে বলল পানি আনতে। হিয়া পানি নিয়ে দিল। শ্রাবণ পানির গ্লাসটা রেখে হিয়াকে পাজা কোলে নিল। হিয়া বলল। একটা কথা ছিল, আমাদের কাপল ছবিকে তুলে দিবে? কাব্য ভাইয়া তো যেতে পারবে না গি। শ্রাবণ কোনো কথা না বলে সোজা তার মায়ের ঘরে ঢুকে গেল। হিয়া কিছুই বুঝতে পারছে না। তবে এটা বুঝতে পারছে ও আবারও লজ্জায় পড়ে যাবে। সাবিহা চৌধুরী বিছানায় থেকে নেমে এগিয়ে এলেন। শ্রাবণ বলল। আম্মু চলো তো, আমাদের কাপল ছবি তুলে দিবে গু। সাবিহা চৌধুরী হেসে বললেন। চলো। ছাদেই ছবি ভালো হবে গু। সাবিহা চৌধুরী আগে চলে গেলেন। হিয়া শ্রাবণের ফিসফিস করে বলল। এই নামান না। মা কি মনে করবে? শ্রাবণ ধমক দিয়ে বলল। চুপ করে থাকো। না হলে এখানে থেকে ফেলে দিব গু। হিয়া আরও শক্ত করে ধরল। রাত তখন 9টা। তকির চৌধুরী টিভিতে নিউজ দেখছেন। সবাই রুমে। কাব্য কোনোরকম হেঁটে হেঁটে নিচে নামছে। উদ্দেশ্য তার বাবার সাথে কথা বলবে নেহার বিষয়ে। শ্রাবণকেই বলতো, কিন্তু কি না কি মনে করবে বলে বলল না। এছাড়া ওর 2 বিশ্বাস শ্রাবণ জানে। এখন আগে বাবাকে জানাবে, তারপর বড় ভাইকে জানাবে। তকির চৌধুরী কাব্যকে দেখে উঠে এগিয়ে এলেন। এরপরে কাব্যকে ধরে সোফায় এনে বসালেন। কাব্য বলল। বাবা, তোমাকে একটা কথা বলতে চাই। তকির চৌধুরী হেসে বললেন। বাইক নিয়ে চিন্তা হচ্ছে? বাইক নিয়ে আসব কালকে গি। কাব্য মাথা নাড়িয়ে বলল। উহু, বাইক নিয়ে নয়। অন্য কথা বলতে এসেছি। সিরিয়াস গু? তকির চৌধুরী ছেলের দিকে ঘুরে বসে বললেন। বলো। বাবা, আমি না একটা মেয়েকে ভালোবাসি।
চেয়েছিলাম নিজে কিছু একটা করে জানাব। কিন্তু এখন ওর বাড়িতে থেকে বিয়ের জন্য প্রেসার দিচ্ছে। কি করব এখন আমি কিচ্ছু বুঝতে পারছি না। কাব্য কোনো রকম ভনিতা না করে সোজা বলে দিল ও একটা মেয়েকে ভালোবাসে। তকির চৌধুরী স্বাভাবিকভাবেই নিলেন বিষয়টা। একজনকে ভালোবাসতেই পারে, স্বাভাবিক। আর তার ছেলে যে স্বীকার করেছে এটাতেই সে খুশি। কাব্য নিশ্চুপ হয়ে বসে আছে। তকির চৌধুরী ছেলের কাঁধে হাত রেখে বললেন, তুমি কি সত্যিই তাকে জীবনসঙ্গী হিসেবে চাও? ভেবে বলো, আবার যেন পরে পস্তাতে না হয়। কাব্য উত্তরে বলল, বাবা আমি ভেবেই বলছি গু। তকির চৌধুরী রয়েসে বসে বললেন, ভালোই। মেয়েটা কোথায় থাকে? কি পরিচয়? কাব্য থমথমে গলায় বলল, বাবা মেয়েটা হিয়া ভাবির বান্ধবী গু। তকির চৌধুরী কপাল কুঁচকালেন। বললেন, কি? তোমার ভাবির বান্ধবী গু? হুম। নেহাগি? ওহ, তোমার রিলেশন কতদিনের? রিলেশন নেই। ও কয়েকদিন ধরেই বলছে আমাকে ভালোবাসে। আমি গুরুত্ব দিচ্ছিলাম না। আজকে ভাবির সাথে দেখা করতে এসেছিল, তখন আমাকে বলল ওর নাকি বাসায় বিয়ের চাপ দিচ্ছে। পরে ভাবলাম মেয়েটা যখন আমাকে ভালোবাসে তাহলে ওকে কেন ঠকাব। তাই তোমাকে জানিয়ে দিলাম ঘ। তকির চৌধুরী ভাবুক গলায় বলল, তোমার কি মত? সেটা বলো। এরপরে আমি দেখছি গু। আমি ভালোবেসে ফেলেছি। ওকে চাই। ঠিক আছে, দেখছি। মেয়েটার বাড়ির লোকেশন জেনে আমাকে মেসেজ দিয়ে রেখো গু। আচ্ছা গি। শ্রাবণ হুট করে হিয়াকে বল রেডি হয়ে নিতে। বলেই ওয়াশরুমে চলে গেল। হিয়া শুয়ে পড়বে এমন সময় ও রেডি কেন হবে সেটাই মাথায় ঢুকছে না। তাই শুয়ে পড়ল। শ্রাবণ ওয়াশরুম থেকে বের হয়ে দেখল হিয়া আরামসে শুয়ে শুয়ে ফোন স্ক্রোল করছে। শ্রাবণ কাছে এসে বসে বলল, তোমাকে কি বললাম? শুয়ে পড়লে কেন? তাহলে কি করব? এই রাতের বেলা রেডি হয়ে কোথায় যাব? তোমায় নিয়ে লং ড্রাইভে যাব গু। কি? এই রাতের বেলা গু? তো মানুষ লং ড্রাইভে কখন যায়? বেশিরভাগ মানুষ তো রাতেই যায়। আমরাও যাব। রেডি হও। আমার ভালো লাগছে না আজকে। যাব না। কালকে যাব। কালকে তোমাকে কে নিয়ে যাবে? আজকে বলেছি মানে আজকেই। কিন্তু? শ্রাবণ ধরা গলায় বলল, কোনো কিন্তু নয়, তাড়াতাড়ি রেডি হও। হিয়া বিছানায় থেকে নামতে নামতে বলল, শাড়ি পরব না গি। শ্রাবণের কপালদয়ে ভাঁজ পড়ল। বলল, কি পরবে? শাড়ি বাদে আপনি যা চুজ করে দেবেন তাই পরব গু। শ্রাবণ উঠে এসে কাভার্ড খুল। কি ড্রেস পরতে বলবে এই নিয়ে দোটানায় পড়ে গেল। এরপরে নীল আর সাদার কম্বিনেশনে একটা আনারকলি বের করল। সাথে নীল পাজামা আর নীল ওড়না। এটাই দিয়ে দিল হিয়াকে। হিয়া ঝটপট রেডি হয়ে নিল। চুলগুলো শ্রাবণের ইচ্ছেমতো বিনুনি করল। শ্রাবণও রেডি হল, সাদা শার্ট আর কালো প্যান্ট পরে। রাত তখন 10:30। এই সময়ে দুজনে রুম থেকে বেরিয়ে গেল। নিচে কেউ ছিল না। ওরা না বলেই চলে গেল। শুধু দারোয়ানকে বলে গেল। শ্রাবণ একটা বড়সড় মেলার মধ্যে এলো হিয়াকে নিয়ে। গাড়িটা পার্কিংয়ের জায়গায় রেখে লক করে হিয়াকে নিয়ে ভিতরে ঢুকল। হিয়া তো মহাখুশি। এই খুশির শেষ নেই। অনেক বছর হয় এরকম মেলার মধ্যে যাওয়া হয়নি ওর। শ্রাবণ ওর হাতটা শক্ত করে ধরে আছে। হিয়া এইটা সেইটা কত কিছু দেখছে। সবার প্রথমে সামনে পড়ল ফুচকার স্টল। শ্রাবণ আজ নিজে থেকে বলল, বুজান ফুচকা খাও। হিয়ার আর কি কোনো কথা না বলে সাথে সাথে স্টলের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, মামা ফুচকা দিন। ফুচকা খাওয়া শেষে শ্রাবণ হিয়াকে নিয়ে মেলাটা ঘুরে ঘুরে দেখতে লাগল। হিয়াকে হাওয়ায় মিঠাই কিনে দিল, এরপরে আবার কুলফি আইসক্রিম কিনে দিল। ঘোরাঘুরি শেষে শ্রাবণ হিয়াকে নিয়ে গাড়ির কাছে চলে এল। দুজনেই উঠে বসল। হিয়া অনেকটাই টায়ার্ড হয়ে গিয়েছে। শ্রাবণ পানির বোতল এগিয়ে দিল। অল্প পানি খেয়ে হিয়া সিটে হেলান দিয়ে রইল। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে হিয়া ঘুমিয়ে পড়ল। শ্রাবণ একটা জায়গায় গাড়ি থামাল। হিয়ার এই ঘুম জড়ানো মুখশ্রীর দিকে তাকিয়ে রইল। চোখ ফেরাতেই ইচ্ছে করছে না। শ্রাবণ ফোন বের করে হিয়ার দুটো ছবি তুলে রাখল। এরপরেই হিয়া সজাগ হল।
শ্রাবণকে তাকিয়ে থাকতে দেখে অবাক হল। আবার গাড়ি থেমে আছে দেখে তাও অবাক হল। শ্রাবণ তৎক্ষণাৎ গাড়ি স্টার্ট দিল। ছুটে চল বাড়ির দিকে। হিয়া বলল, এতক্ষণ কি করছিলেন? তোমার দিকে তাকিয়েছিলাম গু। ওহ, এখন একটু তাড়াতাড়ি চলুন তো গু। যাচ্ছিই তো। আর কত তাড়াতাড়ি যান উ? আরও তাড়াতাড়ি যান উ। শ্রাবণ সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, কি হয়েছে বলো তো? হিয়া মাথা নাড়িয়ে বলল, কিছু হয়নি উ। বলেই পেটের মধ্যে হাত গুজে নিল। শ্রাবণ সামনের দিকে দৃষ্টি নিয়ে বলল, বাহিরের জিনিস খেয়ে পেটে মোচড় দিয়েছে নাকি? হিয়া হেসে বলল, তেমন কিছু না গে। রাত ৩টার দিকে শ্রাবণ যখন গভীর ঘুমে, হিয়ার চোখে তখনও ঘুম নেই। খিদে পেয়েছে। মেলায় থেকে বাড়িতে এসে হিয়া ২বার বমি করেছে। একেবারে এত জিনিস খাওয়া ঠিক হয়নি। এখন পেটটা খালি, তাই ঘুম আসছে না। কেমন আশফাস করছে। পেটে ক্ষুধা থাকলে কি ঘুম আসে? হিয়া শ্রাবণকে একটু একটু করে খোঁচা দিচ্ছে। শ্রাবণ নড়েচড়ে উবু হয়ে শুল। হিয়া শ্রাবণের পিঠের মাঝখানে মাথা রেখে বাঁকা হয়ে শুল। শ্রাবণ ঘুম জড়ানো কণ্ঠে বলল, অমন করছ কেন? বিছানা থেকে ফেলে দিব কিন্তু। হিয়া শ্রাবণের কানের কাছে মুখ নিয়ে এসে শুল। শ্রাবণ বলল, কি হয়েছে? হিয়া উত্তরে বলল, আবার জিজ্ঞাসা করুন তাহলে বলব উ। শ্রাবণ বলল, রাত কত হয়েছে দেখেছ? ঘুমাও। না, ঘুমাবো না ঘে। কেন, কি হয়েছে? বেশি জ্বালাতন করলে কিন্তু ঘুমাতে দিব না গি। হিয়া শ্রাবণের কানের কাছে ফিসফিস করে বলল, শুনুন না। শ্রাবণ হালকা মাথা তুলে নরম গলায় বলল, খিদে পেয়েছে? হুম হুম ঘ। শ্রাবণ উঠে বসতে বসতে বলল, জানি তো খিদেই পাবে। থাকো, আসছি। শ্রাবণ রুম থেকে বেরিয়ে গেল। হিয়া শুয়েই রইল। শ্রাবণ কিচেনে এসে হাতের কাছে যা পেল বলতে চকলেট, বিস্কুট আর ফ্রিজ থেকে আইসক্রিম বের করল। সেগুলো নিয়ে হাঁটা দিল সিঁড়ির দিকে। তকির চৌধুরী আবার পানি নিতে নামছিলেন। রুমের পানি শেষ হয়ে গিয়েছে। তিনি শ্রাবণের হাতে খাবার দেখে মুচকি হেসে বললেন, বাহ, তোমাদের ভালোবাসা যত দেখছি ততই অবাক হচ্ছি গু। শ্রাবণ হালকা হেসে একটা চকলেট তার বাবার হাতে দিয়ে বলল, আম্মুকে দিও, খুশি হবে। আসি উ। বলেই চলে গেল। পেছনে তকির চৌধুরীর কথা শোনারও অপেক্ষা করল না। শ্রাবণ রুমে এসে হিয়ার সামনে খাবারগুলো রেখে দরজা লাগিয়ে দিতে গেল। হিয়া উঠে বসে চকলেট, বিস্কুট আর আইসক্রিম দেখে হেসে উঠল। শ্রাবণ এসে শুয়ে পড়ল। হিয়া শ্রাবণের কাছে এসে গালে চুমু দিয়ে হেসে বলল, জীবনে যেরকম স্বামীর আশা করেছিলাম আপনি তার থেকে দ্বিগুণ ভালো উ। শ্রাবণ হাসবে না অবাক হবে ভুলে গেল। হিয়ার খুশি ওর কাছে বেশি ভালো লাগছে। হিয়া শ্রাবণের থম মেরে তাকিয়ে থাকা দেখে আবারও হেসে আরও একটা চুমু দিয়ে বলল, এত ভালোবাসা আপনার জন্য উ। শ্রাবণ হেসে বলল, এখন কিছু খেয়ে নাও বুজান। এরপরে যত চুমু দেওয়ার দিও উ। পরদিন সকালবেলা শ্রাবণ বিছানায় ঘুমিয়েই ছিল। হিয়া ডেকে তুল। শ্রাবণ জিজ্ঞাসা করলে হিয়া বলল, আপনার ফোন বাজছে গু। ধরে কথা বলো। বলো যে শ্রাবণ ঘুমিয়ে আছে গি। হিয়া বলল, মিরাজ কল দিয়েছে। আমি কি বলবো উ। শ্রাবণ মিরাজের নাম শুনে উঠে বসল। ফোনটা নিয়ে কল রিসিভ করল। ওপাশে থেকে মিরাজ বলল, কিরে, কেমন আছিস? ভালো। তুনি? ভালো উ। কল দিয়েছিস কেন? আরে একটা নার্স বল আজকে নাকি আমাকে ডিসচার্জ করে দিবে। আমিও জেলখানা থেকে ছাড়া পেয়ে বাড়ি যাব। তাই ভাবলাম তোকে এই খুশির সংবাদটা দেই। যতই হোক তুমি তো আমার শুভাকাঙ্ক্ষী গ। শ্রাবণ দাঁত চেপে বলল, তুমি কিন্তু হসপিটালেই। আমার 2 মিনিট লাগবে না তোকে এমার্জেন্সিতে ঢোকাতে গু। তুনিও না মজা বুঝিস না। তুনি আমাকে মারলি, হসপিটালে পাঠালি। এখনও আমি হসপিটালেই। তোকে আমার এই খবরটা দেওয়া খুব দরকার ছিল গু। শ্রাবণ তপ্ত শ্বাস ছেড়ে, ভালো থাক। আর ফোন রাখ। মিরাজ হেসে বলল, তুনি ভালো থাকিস আর সাবধানে থাকিস গু। শ্রাবণ মুখের উপরে কলটা কেটে দিল।
ফোনটা রেখে বিরক্ত মুখশ্রী নিয়ে বিছানায় থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। হিয়া রুমে এসে কফিটা রেখে বিছানা গুছিয়ে আবার বের হয়ে গেল। শ্রাবণ কফিটা খেয়ে নিচে এলো। সোফায় এসে বসে হিয়ার কাজকর্ম দেখছিল। হিয়া আজকে নাস্তা সাজাচ্ছে টেবিলে। ফাহিমা বেগম দাঁড়িয়ে আছে। উনাকে কোনো কাজই করতে দিচ্ছে না হিয়া। আজ সবাইকে নিজেই নাস্তা বানিয়ে খাওয়াবে। বলতে গেলে একদিকে খুশি। শ্রাবণ আর গম্ভীর হয়ে থাকতে পারল না। ওর হিয়াকে দেখলেই কেমন মন হালকা হয়। হিয়া শ্রাবণকে এক পলক দেখে আবার কাজে মন দিল। শ্রাবণ হাই তুলে হিয়াকে বলল, মিসেস চৌধুরী, আজ কি একটু চৌধুরী সাহেবের দিকে তাকানো যায় না? হিয়া মুচকি হাসল। এরপরে বলল, মিসেস চৌধুরীর অত সময় নেই। খুব বিজি উ। শ্রাবণ অবাক হওয়ার ভঙ্গিমায় বলে উঠল, বাব্বাহ, এত বিজি? আগে তো কখনো দেখিনি। যাক, ভেবেছিলাম শরবত ওয়ালি শুধু শরবতই বানাতে জানে। এখন দেখি সবই জানে। ভালোই হলো উ। তকির চৌধুরী সিঁড়ি দিয়ে নামতে নামতে শ্রাবণকে বললেন, তোমাদের পরিচয়টা বেশ ইউনিক। শরবত করতে করতে সংসার শুরু করে দিলে গু। বেলা তখন 9টা। নেহা একের পর এক কাব্যকে কল দিয়েই চলেছে। আজ ছেলের বাড়িতে থেকে লোক আসবে, এসে কাবিন করে রাখবে। নেহার মনে হচ্ছে ও আর কাব্যকে পেল না। তবুও অনেকটা জোর নিয়ে কাব্যকে কল করছে, যদি এর মাঝে কাব্য কিছু একটা করে। এদিকে কাব্য ফোনটা রেখে নিচে এসেছিল। এরপরে রিংটোন পেয়ে ফাহিমা বেগমকে উপরে পাঠায় ফোন আনতে। তিনি ফোনটা নিয়ে আসেন কাব্যর কাছে। কাব্য ফোনটা নিয়ে দেখল নেহা কল দিয়েছে। রিসিভও করল। কাব্য হ্যালো বলতেই ও পাশে থেকে নেহা অস্থির কণ্ঠে বলল, আপনি ফোন কেন ধরছিলেন না? কখন থেকে কল দিয়ে যাচ্ছি উ। কি হয়েছে বলো? আমি আপনাকে বলেছিলাম না আমার বাসায় থেকে বিয়ের চাপ দিচ্ছে। আজকে ছেলের বাড়িতে থেকে লোক আসবে, কাবিনও করে রাখবে। কি করব এখন আমি? কাব্য নেহার মন বুঝতে বলল। কি করবে, বিয়েটা করে ফেলো উ। নেহা কেঁদে কেঁদে বলল, আপনি জানেন না আমি কি চাই? জেনেও কেন বিয়ে করতে বলছেন? আমি আপনাকে চাই, অন্য কাউকে চাই না গে। কাব্যর মুখের কোণে হাসি ফুটে উঠল। সাথে সাথে বলল, এত হাইপার হয়ো না। ছেলের বাড়ির লোক কখন আসবে? দুপুরের পরে কি? ঠিক আছে, তুমি চিন্তা করো না। এটা নিশ্চিত থাকো তুমি আমারই হবে গু। কাব্য নেহার সাথে কথা বলে তৎক্ষণাৎ তার বাবাকে জানিয়ে দিয়েছে। তকির চৌধুরী কথা বলতে বলতেই হন্তদন্ত হয়ে শ্রাবণের কেবিনে এলেন। শ্রাবণ ছোট ভাইয়ের জন্য চলে গেল নেহাদের বাড়ি। বিকেল তখন 3টা। শ্রাবণ আর তকির চৌধুরী নেহাদের বাড়ির ঝামেলা শেষ করে অফিসেই চলে গেলেন। কাব্যকে জানিয়ে দেওয়া হলো চিন্তা না করতে, সব ওরাই সামলে নিয়েছে। আর দ্বিতীয়ত কাব্য সুস্থ হলেই বিয়ে। হিয়াও এত কিছু জানত না। শ্রাবণ অফিসে আসার পথেই জানিয়ে দিয়েছে। সাথে সাবিহা চৌধুরীকেও। সাবিহা চৌধুরী আর হিয়া মিলে কাব্যকে প্রায় জ্বালিয়ে মারছে। দুজনেই খেপাচ্ছে ছেলেটাকে। যখন যে ওর সামনে যাচ্ছে তখনই বলে যাচ্ছে। সন্ধ্যার পরে অফিসে থেকে তকির চৌধুরী আকাশ ফিরে এলেন। হিয়া ড্রয়িং রুমে বসেছিল। শ্রাবণকে আসতে না দেখে ওখানে বসেই মেসেজ দিল, আপনি কোথায়? বাবা আসলো, আপনি এলেন না? আসবেন কখন? শ্রাবণ মেসেজের নোটিফিকেশন দেখে ফোনটা হাতে নিল। হিয়ার মেসেজ দেখে ফোনটা গাড়ির ডেস্কে রেখে দিল। গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে যাবেন।